সালটা তখন ১৯৭০। বাবা হঠাৎ জানুয়ারিতে শীতের ছুটি পড়তেই বললেন, চলো ঘুরে আসি একটা জায়গা থেকে। এখান থেকে হয়তো ৩-৩.৫ ঘন্টার পাহাড়ি পথ, কিন্তু জায়গাটা একেবারে স্বর্গের মতো সুন্দর। মা বললেন, কোথায় যাবার কথা ভাবছো এই ঠান্ডার মধ্যে? বাবা বললেন, শেজপুর গ্রাম। ওখানে ইংরেজদের তৈরি করা ডাকবাংলো আছে। সেখানে ইংরেজ সাহেবরা থাকতেন আর পোস্ট অফিসের নানান কাজ করতেন, আর তার পাশাপাশি অনেক ইংরেজ সাহেব পরবর্তীকালে আউট হাউস হিসেবে ওখানে থাকতেন। আমরা বললাম, ঠিক আছে চলো তাহলে ৭ দিনের ছুটি কাটিয়ে আসা যাক সবাই মিলে। আমার বাবা ছিলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিলেন, ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছেন, এমনটাই ঠাকুরদার মুখে শুনেছিলাম। তাই বিদেশি আদব কায়দা ওনার ভারী পছন্দের ছিল, এমনকি ফরাসি স্টাইলে বানিয়েছিলেন। এরকম একটা জায়গায় উনি যাবেন ঠিক করেছিলেন, যেখানে ইংরেজরা না থাকলেও তাদের আধিপত্যের শিকড় বাকড়গুলি বেশ শক্ত করে মাটিতে পোঁতা থাকবে এমন। সেই পশ্চিমী আদব কায়দার সাথে থাকতে থাকতে আমাদের মধ্যেও একটা চলন শুরু হয়ে গিয়েছিল বললে ভুল হবে না। দেখতে দেখতে যাবার দিন ঘনিয়ে এলো। সেটা ছিল নভেম্বর মাসের শুরুর দিকে ১৯৭০ সালে। তখন ঠান্ডা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এমনিতেই শিলিগুড়ি অঞ্চলে ঠান্ডা সবসময়ই বেশি। আমরা রওনা হব ঠিক ১৯শে নভেম্বর। দিনটা ছিল মঙ্গলবার। কথায় বলে মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছে তা তথা যা। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম। বয়স তখন আমার ১৮ বছর। সব কিছুর ব্যাপারে টনটনে জ্ঞান না থাকলেও কম বেশি বেশ বুঝতে পারতাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল আর যাত্রা শুরু হলো আমাদের পাহাড়ি পথ ধরে। যত যাচ্ছি ততই যেন পাহাড়ি রাস্তার উঁচু নিচু ডাল, এর পাশাপাশি নজরে পড়ল অসম্ভব সৌন্দর্য। একের পর এক চটি অতিক্রম করতে করতে পাথরে পথ পেরিয়ে গাড়ি চলতে থাকলো। তবে কোনো কোনো জায়গায় রাস্তার অবস্থা খুব খারাপ থাকায় গাড়ি তেমন জোরে চালানো সম্ভব হচ্ছিল না। আস্তে আস্তে ফার্স্ট গিয়ারে গাড়িকে কোনো রকমে তুলছিল ড্রাইভার। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, তুমি বললে আমরা গ্রামের দিকে যাব, যদি গ্রামের রাস্তা হয় তাহলে পাহাড়ের এত উঁচুতে কেন? গ্রাম তো সাধারণত সমতলে হবার কথা, কারণ ওখানকার মানুষদের চলাফেরা করে শহরে আসতে যেতে তো অনেক ধকল সহ্য করতে হয়। বাবা প্রশ্নটা শুনে জানি না কেন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, গ্রাম বলতে গেলে ফাঁকাই পড়ে রয়েছে। এসবই শুনে মা বললেন, তাহলে এরকম পাহাড়ি রাস্তা, তারপর আবার জঙ্গলের মধ্যে নির্জন পরিবেশে ঘুরতে যাবার কি খুব একটা দরকার ছিল? আমার তো বিষয়টা ঠিক মনে হয় না। ওখানে যাওয়া আমাদের মোটেই ঠিক হবে না, মিলিয়ে নিও। বাবা বললেন, এত চিন্তা করো না, কিছুই হবে না। এবার কথা কম বলে ড্রাইভারকে দয়া করে একটু গাড়িটি চালাতে দাও। বাবার ধমক খাওয়ার পরে আর কোনো কথা বলল না মা। জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি চলতে লাগলো। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত চিৎকারের আওয়াজ শুনতে পেলাম সবাই। কোনো জন্তুর ডাক নাকি নিচুকি এরকম শব্দ বোঝা গেল না। হঠাৎ করে এমন শিহরণ সৃষ্টি করলো আওয়াজটা যে মনে হলো প্রাণটা বোধহয় এবার বেরিয়ে যাবে। ড্রাইভার কেমন যেন একটা বয়ার্ত চোখে জঙ্গলের দিকে দেখলাম। কিছুটা জঙ্গলের পথে গাড়ি চলবার পর তারপর একটু পরিষ্কার রাস্তা দেখতে পেলাম, আর সোজা রাস্তা ধরে কিছুটা উপরে উঠে গেলেই পাহাড়ি মাতার মন্দির পেরিয়ে ডান দিকে গেলে সেই গ্রামের রাস্তা। সেটিও জঙ্গলে ঘেরা, তবে এত ঘন জঙ্গল নয়। আস্তে আস্তে পাহাড়ি মাতার মন্দির পেরিয়ে গাড়ি জঙ্গলের রাস্তা ধরে যখন গ্রামে এসে পৌঁছালাম তখন প্রায় ৬টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ড্রাইভার গাড়ি থামালো, সকলে নামলাম। যথারীতি ড্রাইভার গাড়ি পার্ক করে বাড়িতে আসবে, আর বাবা তেমনটি ওকে যাবার সময় বলে দিলেন। এরপর আবার কিছুটা হেঁটে এসে একটা বাড়ি চোখে পড়ল, পুরনো আমলের ইংরেজদের বাড়ি, যেমন দেখতে হতো একেবারে সেরকম। খুব সুন্দর দেখতে ছিল ব্রিটিশ বাড়িটি, কিন্তু ঢুকতে গিয়ে হঠাৎ দেখলাম বাড়ির পাশেই একটা গোলগম্বুজের মতো কি যেন। এটা আবার কি? এতক্ষণ ধরে যে লোকটা চুপচাপ আমাদের মাল বয়ে নিয়ে আসছিলেন, সে হঠাৎ পিছনের দিকে তাকিয়ে বললেন, ওটা অন্ধকার কুয়ো, আমরা অন্ধকূপ বলে থাকি। রাতের বেলা আর সন্ধ্যের পরে ওদিকে যাবেন না।
আমি কিছু বললাম না মুখ ফুটে, অথচ লোকটা আমার মনের কথা বুঝতে পারলো কিভাবে? আমি তো কাউকে বলিনি আমি কি দেখে ভয় পেয়েছি। ব্যাপারটা ভীষণ আশ্চর্য লাগলো আমার কাছে। যাক, সারাদিনের জার্নির পরে প্রচণ্ড খিদে পেয়েছে, আর ঘরের মধ্যে ঢুকে মুখে কিছু না দেওয়া পর্যন্ত কারো শান্তি হবে না। বাড়ির বাইরেরটা পুরাতন হয়ে গেলেও ঘরের ভিতরটা বেশ সুসজ্জিত। বিলিতি সব কার্পেট আর মাথার উপরে ড্রয়িং রুমের ঝাড়ের কথাটা আমার আজও মনে আছে। সারা ঘর জুড়ে বিদেশি আসবাবপত্র আর সুগন্ধি ছড়ানো রয়েছে, খুব সুন্দর আর পরিপাটি করে। কেউ যেন আমাদের আসার আগে জায়গাটা সাজিয়ে রেখেছে বলে মনে হলো। বাড়িটার ভিতরে বেশ অনেকগুলো ঘর, আর তার সাথে পরবর্তীকালে রান্নাঘরও তৈরি করিয়ে নেওয়া হয়েছে ট্যুরিস্টদের জন্য, যাতে তাদের এখানে এসে থাকতে কোনো অসুবিধা না হয়। লোকটা দেখলাম ঘরের মধ্যে এসে আলোর দিকে তাকিয়ে মুখটা কালো কম্বল দিয়ে আরো ভালো করে জড়িয়ে দিল, কিন্তু সবাই লক্ষ্য না করলেও তার লাল লাল দুটো রক্তচক্ষু আমার নজর এড়াতে পারল না। আমি প্রচণ্ড ভয় পেলাম আর ফিসফিস করে মাকে বললাম। মা বললেন, অনেক সময় এখানকার পাহাড়ি অঞ্চলে ঠান্ডার জন্য এখানকার বাসিন্দারা ড্রিঙ্ক করেন, সেই কারণে তাদের চোখ এরকম লাল হয়ে থাকে। লোকটা যেন আমাদের না বলা কথাও বেশ বুঝতে পারছিল, কিন্তু কিভাবে সেটাই রহস্য। আবার সেই কর্কশ কণ্ঠে বলল লোকটা, আপনাদের তিনজনের জন্য এই ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যান, আপনারা হাত মুখ ধুয়ে মুছে নিয়ে তারপর আসুন খাবার ঘরে। আর আপনাদের ড্রাইভারের জন্য ডাকবাংলো বাইরের সার্ভেন্ট কোয়ার্টারের একটা ঘর ফাঁকা করে সেখানেই বন্দোবস্ত করে দেওয়া হয়েছে, আর খাবারেরও ব্যবস্থা আছে সেখানে, অসুবিধা নেই। আপনারা এসে গরম গরম খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়ুন, অযথা বেশি রাত করবেন না। বলেই দেখলাম চোখের নিমিষে লোকটা কোথায় গায়েব হয়ে গেল। আমরা আর কথা না বাড়িয়ে ঘরে ঢুকে বসলাম। এরপর বাবা হঠাৎ আমাকে উদ্দেশ্য করে বললেন, জানিস মনীষ, এখানকার একটা ইতিহাস আছে, সেটার সত্যতা বিচারও বলতে পারিস, আবার নিজের চোখে দেখবার অভিজ্ঞতাও বলতে পারিস। সেটা অনুভবের জন্যই এখানে তোদের সকলকে নিয়ে আমাদের ঘুরতে আসা। আমি বললাম, কি ইতিহাস বাবা? আমাদের তাহলে একটু বলো না। যতক্ষণ না পর্যন্ত ঘুম আসে ততক্ষণ তোমার গল্প শুনতে থাকি। বাবা বললেন, রাতের বেলা এমন কথা শুনবার পরে ঘুমাতে পারবি তো? সেটার বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, যাই বলিস না কেন। মা আর আমি বললাম, একসাথেই তো সবাই আছি, আর ভয়ের কি আছে? এই কথাটা শেষ করেছি সবে, হঠাৎ বাইরে থেকে একটা চিৎকারের শব্দ। ভালো করে শুনে বুঝলাম আমাদের ড্রাইভারের গলার আওয়াজ। আমাদের যখন রাতে খাওয়া হয়নি তারও হয়তো হয়নি, কিন্তু এত রাতে সে ওই কুয়োর কাছে দাঁড়িয়ে কি করছে? ভালো করে দেখবার জন্য বাবা আমি টর্চ হাতে বাইরে বের হলাম। মা বাড়িতেই থাকবেন বললেন। ওই সব অযথা ঝামেলার থেকে মা চিরকাল একটু দূরে থাকাই পছন্দ করতেন। আমরাও আর কথা না বাড়িয়ে বাইরে বের হলাম। আশ্চর্যের ব্যাপার, ওই কালো চাদর মুড়ি দেওয়া লোকটাকে কোনো জায়গায় দেখতে পেলাম না, আর ড্রাইভার দেখলাম কুয়োর পাশে পড়ে চেঁচাচ্ছে। আমরা তাড়াতাড়ি গিয়ে ওকে তুললাম আর পাশে একটা চেয়ার ছিল সেটাতে বসালাম। মুখে চোখে জলা দিল বাবা। তারপর দেখলাম ভয়ে একেবারে বাকরুদ্ধ সে। অনেক কষ্টে বলল আমার বাবার দিকে তাকিয়ে, বাবু গো, আমি আর থাকবো না এখানে। এখানে ভূত আছে, ভূত, সব জায়গায় ভূত। আমার ঘরের মধ্যে পাখার সাথে জ্বলতে দেখলাম একটা মেয়ের দেহ, আর সাথে সাথে বাড়ির বাইরে দৌড়াতে শুরু করে ধাক্কা খেলাম সেই কালো মুখ ঢাকা লোকটার সাথে। দেখলাম লোকটার শুধু লাল চোখ দুটো জ্বলছে, আর মুখ বলতে কিছু নেই। আর সে আমার গলা টিপে ধরলো আর শরীরটাকে উপরের দিকে তুলে দিল। আমার শ্বাসরোধ করে মেরে ফেলতে চায় যেন সে। আর তার সাথে কি বিকট চিৎকার, আর মুখে আর কর্কশ কণ্ঠে বলল যে মেরে দেব, কোনো ঠিকানা পাবে না কেউ, চলে যায় এখান থেকে ওই লোকেদের নিয়ে। ওই অঞ্চলে কারোর জায়গা না আগে হয়েছে, আর না আজ হবে, আর না ভবিষ্যতে হতে দেব। এই বলে আমার দেহটা শূন্যে ছেড়ে দিল গিয়ে মাথাটা লাগলো আমার একটা শক্ত বেঞ্চের সাথে। কোনো রকমে উঠতে গিয়ে দেখলাম কে একজন হাত বাড়ালো।
আমি হাতটা ধরতেই দেখলাম কঙ্কাল। ব্যাস তারপরই এই কুয়োর পাশে পড়ে চিৎকার করতে লাগলাম আপনাদের নাম ধরে। এই বলে সে হাঁপাতে আরম্ভ করলো আর বাবাকে বলল, আপনারা আর থাকবেন না বাবু এখানে। এ পুরো মৃত মানুষদের জঙ্গল, কেন কোনো জীবিত মানুষ এখানে থাকে না। বাবা তখন কিছু উক্তি না করে ড্রাইভারকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসলেন আর আমাদের ঘরেই ওকে থাকতে বললেন, অন্তত এই রাতটা। গাড়িটি কোন অবস্থায় আছে সে কথা আমরা কেউ জানি না। অন্যদিকে এরকম সব ঘটনা ঘটার ফলে রাতে নিশ্চিন্ত হয়ে থাকাও আর সম্ভব নয়। কি অবস্থার মধ্যে যে সকলে পড়েছিলাম সে আর বলবো কি। ড্রাইভারকে বাবা ব্যাগ থেকে বার করে কিছু খেতে দিল আর আমাদের খাবারের জায়গায় ঘটে যাওয়া ঘটনাটা কথাও তাকে জানালেন। আর সাথে মাকে বাবা ড্রাইভারের সাথে হওয়া এই ভয়ঙ্কর ঘটনার কথা জানালেন। বাবা ড্রাইভারকে বললেন, তুমি তো খুব ড্রিঙ্ক করো, নেশার ঘুরে এইসব আবার দেখনি তো, আর ভূত ভেবে ভয় পেয়েছ। ড্রাইভার বললেন, নেশা থাকলে আমি ভুল বাকি বাকি বাবু, কিন্তু এত মৃত্যু ভয় নেশা আমার কেটে গিয়েছিল আর এখন দেখুন আমি অনেক স্বাভাবিক আছি। আমায় দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে মিথ্যে বলছি? আর এখনও আমায় কি আপনার নেশাগ্রস্ত বলে মনে হচ্ছে? বাবা আর কিছু বললেন না। হয়তো নিজের চোখে উনি দেখেননি বলেই ড্রাইভারকে বিশ্বাস করতে পারছিলেন না, আর কোনোদিন ভূতে সেভাবে বিশ্বাসও ছিল না ওনার। কাজেই এই ঘটনা সত্যি নাকি পুরোটাই কারোর চাল আমাদের এখান থেকে সরিয়ে দেবার জন্য, সেটাতে এখনই বাবা নিশ্চিত হতে পারছিলেন না। বাবা ড্রাইভারকে ঘরেই থাকতে বললেন আর আমাদেরও ঘর থেকে বেরোতে নিষেধ করলেন। অ্যাটাচ বাথরুম এর ব্যবস্থা থাকবার কারণে আমাদের কাউকেই জলের জন্য বাইরে যেতে হবে না। আর যা খাবার জলা আছে তাতে আজকের রাতটা কাটিয়ে ওঠার মতো। আগামীকাল সকালে একটা ফোন করে কোনো না কোনো বন্দোবস্ত ঠিক করা যাবে। এসবের মধ্যে হঠাৎ জানালার দিকে চোখটা গেল আমার। দেখি সাদা একটা শাড়ির আঁচল উঠছে আকাশের দিকে, চুল একেবারে খোলা, আর অদ্ভুত দৃষ্টিতে একটা মাঝবয়স্ক মহিলা তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি কেমন যেন একটা হিপনোটাইজ হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। পাশে সকলে বসে থাকলেও কিছুতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে কাউকে ডাকার অবস্থায় আমি ছিলাম না। তারপর ঘুর কাটলে আশেপাশে ঘুরে দেখলাম বাবাই কাছে আমার। বাবাকে বললাম, মহিলা কি দেখতে পারছেন কি না? কিন্তু বাবা ঘাড় নেড়ে জবাব দিলেন, কই, কোন মহিলা? আমি অবাক হলাম। আবার জানালার দিকে আমার চোখ পড়ল, কিন্তু দেখি তখনও সে ওখানে ওইভাবেই দাঁড়িয়ে, চুলগুলো উঠছে। আর এবার দেখলাম আমার দিকে তাকিয়ে হাসছে সে, দাঁতগুলো কালো কালো আর ধারালো অস্ত্রের মতো আকারের। কোনো সৌন্দর্য নেই। আমি আবার বললাম, কিন্তু ওরা কেউ আমায় বিশ্বাস করলো না আর বলল ওখানে কিছু নেই, কিন্তু আমি একাই তাকে দেখছি। এবার চোখ গেল আয়নার দিকে, দেখলাম ছায়ামূর্তির কোনো অবয়ব সেখানে দেখা যাচ্ছে কিনা, কিন্তু সারা গায়ে আমার কাটা দিল যখন আয়নায় তার কোনো চিত্র আমি দেখলাম না, অথচ জানালায় সে তখনও দাঁড়িয়ে। এভাবে একবার জানালায় দেখছি, একবার আয়নায়, এক জায়গায় দেখতে পারছি আর এক জায়গায় নেই। হঠাৎ চিৎকার করে উঠলাম। বাবা এসে জড়িয়ে ধরলেন আমায়। বোধহয় কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি। তারপর চোখ মুখে জলা দিয়ে আমার জ্ঞান আসলো। দেখলাম মায়ের কোলে আমার মাথা, সবাই আমার সামনে বসে ভীত অবস্থায়, আর আমার চোখে খোলার সাথে সাথে বলল সবাই, এই তো আমরা সবাই, কিছুই হয়নি। আমি মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম সবটা শুনে। বাবা বললেন, তোমাদের আমি কিছু কথা বলবো। মা বাবাকে কটাক্ষ করে অনেক কথা বললেন, আর আমার শরীরের কথা ভেবে, কিন্তু এখন এমন পরিস্থিতির মধ্যে কী বা করা সম্ভব। তাই কাল সকালের আগে কিছু হবে না। বাবাকে বললাম, তুমি কিছু কথা বলছিলে, ওই জায়গার ইতিহাস সম্পর্কে সেটা বলো। বাবা বলতে শুরু করলেন এই জায়গার ইতিহাসের কথা। যতটা বিষয়টা সম্পর্কে শুনেছি, এই স্থানটি ব্রিটিশদের হাতে তৈরি।
ওরাই খুঁজে পেয়েছিল স্থানটি। আসলে ব্রিটিশ সরকারের কাছে তখন ডাকবাংলো তৈরি করবার এত বড় জায়গা ছিল না। ওদের অনেক কাগজপত্র আর গোপন নথিপত্র জমা রাখার জন্য একটা নির্দিষ্ট স্বয়ংসম্পূর্ণ নিরাপদ জায়গার প্রয়োজন ছিল। সেই কারণে ওরা এই জায়গাটা বেছে নিয়েছিল। এছাড়া আমি পড়েছিলাম এখানে অনেক চিঠিপত্র আসতো, আর সেগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি করার ব্যবস্থা ছিল। ডাকঘর ও বলতে পারো এই জায়গাটাকে সংরক্ষিত করে রাখা হয়েছিল জায়গাটা। আর জায়গাটা সংলগ্ন যে জঙ্গলের অংশটা আজকে দেখা যাচ্ছে, সেটা আস্তে আস্তে গ্রামে পরিণত হয়েছিল। ওদের ভরণ পোষণের দায়িত্ব ইংরেজ সরকারের ছিল। গ্রামটি দুটি গোষ্ঠীর মধ্যে বিভক্ত ছিল। দুই সম্প্রদায়ের মানুষই এখানে থাকতেন, হিন্দু এবং মুসলিম সম্প্রদায়। এমনিতে গ্রামটিতে খুবই শান্তি বজায় ছিল, কিন্তু ইংরেজ আমলে হঠাৎ করে স্বায়ত্তশাসন ব্যবস্থার ভিত্তিতে এই দুই গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়। এই ঘটনাটা ঘটেছিল 1850 সালে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের 5 বছর আগে। তখন সারা ভারতবর্ষ জুড়েই ইংরেজ শাসনের বিরুদ্ধতা করতে থাকে সকলে। পাহাড়ের কূলে গড়ে ওঠা এই ছোট গ্রামটিও বাঁচেনি সেই বিরোধিতার আগুনের হাত থেকে। ফলে গ্রামের মধ্যে থাকা গ্রামবাসীদের উপরে হঠাৎ করে এই ডাকবাংলোর ইংরেজ বাহিনীরা লোকেরা অত্যাচার চালাতে শুরু করেছিল। সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টি শোনা গিয়েছিল তা হলো সাম্প্রদায়িক বিরোধিতার বশবর্তী হয়ে বহু হিন্দু ও মুসলিম নিজেদেরকে হত্যা করেছিল। দিনরাত ধরে অত্যাচার চলতো একে অপরের বিরুদ্ধে। অনেক মানুষকে কেটে এই অন্ধকূপের জলে ফেলে দেওয়া হয়েছিল শান্তির ঘুম ঘুমানোর জন্য, নারী পুরুষ নির্বিশেষে। কিন্তু তাদের আত্মা আজও এখানে রয়েছে। সিপাহী বিদ্রোহের পরে আর এখানে কোনো ইংরেজ বা গ্রামবাসী কেউই আর জীবিত ছিল না। এর পরবর্তীকালে অনেক ইংরেজ পরিবার এখানে এসেছিল, কিন্তু তারা কেউ এখানে থাকতে পারেনি। পোস্ট অফিসের দায়িত্বে এসে বেশি দিন থাকা তাদের পক্ষে সম্ভব হয়নি। নিশীথী রাতে আজও বহুল ভয়ের অভিজ্ঞতার শিকার হতে হয়। সেই জন্য আমাদেরও বোধহয় একই অবস্থার সম্মুখীন হতে হতো। বাবা তো খুব সহজেই কথাগুলো বলে ফেলেন, কিন্তু আমাদের হাড় হিম হয়ে গেল। এত কিছু জানা সত্ত্বেও বাবা এখানে আমাদের নিয়ে আসলেন। আমরা কি প্রকারের এবার এখান থেকে বের হব? বেশ বুঝতে পারলাম আমরা এখানে ট্র্যাপে পড়ে গেছি। বাবা নিজেও এবার ভয় পেতে লাগলেন, কারণ তিনি এসবই মুখে বলা কথা মনে করতেন। এগুলোর যে বাস্তবেও কোনো সত্যতা থাকতে পারে, তার মতো সাহসী মানুষের পক্ষে সেটা বিশ্বাস করা সম্ভব ছিল না। কিন্তু আজকে এই অবস্থায় মধ্যে দাঁড়িয়ে উনিও বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। বাবার বলা কথাগুলো বলা সবে শেষ হয়েছে, এমন সময় হঠাৎ করে আমাদের ঘরে আলো জ্বলতে নিভতে শুরু করলো। কোনো কারণ ছাড়া আমরা খাটের থেকে নিচে পা নামাতে সাহস পেলাম না। অনেকক্ষণ এরকম কাণ্ড চলবার পরে দেখলাম ঘরের সব আলো নিভে গেল, আর সাথে সাথে শুরু হলো বাথরুমে জল পড়ার আওয়াজ। তাহলে কি কেউ ওয়াশরুমে গেছে? ভালো করে দেখলাম, কই না তো, সকলে তো ঘরের মধ্যেই বসে আছে। কিন্তু ঘরের মধ্যে আবহাওয়াটা অদ্ভুত প্রকৃতির ঠান্ডা, যেন আমরা কোনো বরফের দেশে এসে পড়েছি। সাথে সাথে আবার শুরু হলো খট নড়ার শব্দ। আমরা যে খাটে বসে আছি সেটা সজোরে কেউ নাড়িয়ে দিয়ে যাচ্ছে বারবার। সবাই ভয়ে কাটা হয়ে গেলাম। মা চিৎকার করে বাবাকে জড়িয়ে ধরলেন। কোথায় কে পালাবো এখন এত রাতে? কোনো নির্দিষ্ট স্থান পেলাম না যেখানে গিয়ে একটু শান্তি পাবো। ঘরের মধ্যেই ঠকঠক করে সবাই কাঁপতে শুরু করলাম। সব কিছু থামলো যখন, তখন বাজে রাত 3টে। বাবা মায়ের কাঁধের ব্যাগটা থেকে দুটো ক্যান্ডেল বার করে জ্বালালেন। বাবা সিগারেট খেতেন, তাই লাইটার সবসময় পকেটে থাকতো তার। সেটাই আজকে অন্তপক্ষে কোনো রকমের রেহাই দিল। তবে আমাদের একটু আলোয় মুখ দেখতে পারলাম আমরা। এভাবে কোনো রকমে কিছুটা সময় অতিবাহিত করার পরে হঠাৎ আবার শুরু হলো বৈদিক উৎপাত। আমাদের ঘরের দরজায় দুমদাম আওয়াজ
কে যেন কাঁদছে বাইরে দাঁড়িয়ে, আবার কখনো বা চিৎকার শব্দে কানের পর্দা একেবারে ফাটিয়ে দিতে চাইছে আমাদের। আমি ভয়ে কাঁদতে শুরু করলাম। আবার সব চুপ। আমি কোনো রকমে শান্ত হলাম। মা বললেন আমি একটু ওয়াশরুমে যাব। বাবা সঙ্গে করে মোমবাতি নিয়ে যেতে বললেন মাকে। মা হাত মুখ ধুতে গিয়ে চোখে মুখে জল দিতে যাবেন, এমন সময় দেখলেন কলের থেকে জলের পরিবর্তে বের হয়ে আসছে লাল তরল পদার্থ। ভালো করে আলোয় সংস্পর্শে এনে দেখলেন সেটা রক্তের মতো মনে হলো। প্রথমে অল্প পরিমাণে বেরোতে শুরু করলেও আস্তে আস্তে জলের তোর আপনা থেকেই জোরে হয়ে গেল। মা কিছুই বুঝতে পারলেন না। মুখের মধ্যে অন্ধকারে তবে কি রক্তের ঝাপটা দিয়েছেন তিনি। এরপর আয়নার দিকে তাকাতেই কাকে যেন পিছনে কালো কাপড়ে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সাথে সাথে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে। আমরা তার আওয়াজে সাথে সাথে ঢুকতে যাব, দেখলাম দরজা বন্ধ ভিতর থেকে, আর নানা রকমের হাসির বিকট আওয়াজ কানে এসে বিঁধতে শুরু করলো। তবুও দরজা প্রায় জোরে ঠেলে লক ভেঙে তিনজনে মিলে ঢুকে মাকে উদ্ধার করলাম। দেখলাম বাথটবের পাশে উপুর হয়ে পড়েছিলেন মা, আর মাথার একটা চোটের দাগ। মাকে নিয়ে এসে খাটে শুয়ে দিলাম। দেখলাম মায়ের মাথার ডান দিকের অংশটা নীল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। বুঝলাম কোনো কিছুর সাথে ধাক্কা লেগেই এমন বিপত্তি। কিন্তু এইসব কিছুই আমি জানতে পেরেছিলাম মায়ের জ্ঞান ফেরার পরে। বাবা আর ড্রাইভার কাকু নিজেদের মধ্যে দেখলাম কী সব ফিসফিস করে আলোচনা করছেন, আর তারপর আমাকে বললেন আমরা একটু আসছি, তুমি এখান থেকে এক পা নড়বে না। বাবা আমায় বললেন শোন, আমরা ডাকবাংলোর ঢুকবার সময় যে পাহাড়ি মাতার মন্দিরটি দেখেছিলাম, এখনো আমি আর ড্রাইভার সেখানে যাচ্ছি। ওখান থেকে কোনো না কোনো লোককে আমরা হয়তো পেয়ে যাব যে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে। আর তুমি আমরা বেরিয়ে যাবার পরে ঘরের দরজা শক্ত করে ভিতর থেকে বন্ধ করে দিও, আর আমাদের গলা না পাওয়া পর্যন্ত একদম দরজা খুলবে না, বলে দিলাম। এখানে অনেক আত্মা এরকম আছে যারা তোমায় নানা রকমভাবে ভয় দেখিয়ে এই ঘরের থেকে বার করে মেরে ফেলার চেষ্টা করতে পারে। আমার মাথায় দিব্যি তুমি যত যা কিছু হয়ে যাক, মায়ের পাশ থেকে খবরদার নড়বে না, আমায় কথা দাও। আমি বললাম হ্যাঁ বাবা, আমি কথা দিলাম আমি নড়ব না, এখান থেকে এক পা পর্যন্ত নড়ব না। ড্রাইভার কাকুর গলার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। বাবা বললেন সাবাস বেটা, এই তো ছেলের মতো কথা। আমি জানি তুমি আমার সাহসী ছেলে, তুমি ঠিক পারবে এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে। এই বলে বাবা আমার মাথায় একটা চুমু দিয়ে বেরিয়ে গেলেন ড্রাইভারকে সঙ্গে নিয়ে। আমি উঠে তাড়াতাড়ি বাবার কথা মতো ঘরের দরজা বন্ধ করে দিলাম। অন্যদিকে দেখলাম জানলা দিয়ে ওরা রাস্তার দিকে চলে গেল টর্চ হাতে করে। ওদের এইভাবে কখনই যেতে দিতেন না, মা যদি জ্ঞান থাকতো। ঈশ্বর ওদের দুজনকেই রক্ষা করো। ঘড়িতে দেখলাম 4টে বাজে। হঠাৎ দরজায় শুনলাম কড়া নাড়ার শব্দ। দুবার এরকম হলো। আমি কিছুতেই কোনো সাড়া দিলাম না। একটু বাদে শুনলাম বাবার গলা, জোরে জোরে আমার নাম ধরে ডাকছেন বাইরে থেকে দরজার। ভাবলাম বাবা হয়তো এসে গেছেন। আমি আর ভয় না পেয়ে বিছানা থেকে মাটিতে পা দিতে যাব, অমনি মায়ের শাড়ির আঁচলের সাথে আমার হাতের ঘড়িটা আটকালো। অজ্ঞান অবস্থায় থেকেও মা যেন কোনো অজানা বিপদের হাত থেকে আমায় রক্ষা করতে চাইছেন। আমার ঘড়িটা আস্তে করে সরিয়ে নিলাম। আমি আর চললাম দরজার উদ্দেশ্যে। পাশের টেবিল থেকে মোমবাতিটা নিলাম। আরেকটা মোমবাতি রাখা ছিল ঠিক মায়ের মাথার টেবিলের উপরে। আমি মোমবাতি নিয়ে দরজার সামনে এলাম। তখনও সেই আওয়াজ বাইরে থেকে, মনীষ দরজাটা খোল শোনা। ঠিক বাবা যেরকমভাবেই ডাকতেন। একবার কেমন যেন পিছুটান অনুভব হলো। ছিটকিনিতে হাত দেবার সময় পিছন ফিরে আবার মায়ের মুখটা দেখলাম। আর দেরি না করে শেষমেশে দরজাটা খুলেই ফেললাম। আর দেখলাম সত্যি বাবা দাঁড়িয়ে রয়েছে, আমায় ডাকছেন। কিন্তু বাবা ভিতরে না এসে আমায় বাইরে ডাকছেন।
কিন্তু বাবা এরকম কেন করছেন? বাইরে ডাকছেন কেন? আমায় হাতের ইশারা করে পিছনে আসতে বললেন। আমিও হাতের মোমবাতি নিয়ে এগোতে শুরু করলাম। কনের মধ্যে ইচ্ছে না করলেও পা থামাতে পারছিলাম না কিছুতেই। হঠাৎ দেখলাম একটা তালাবন্ধ ঘর। সেটার সামনে গিয়ে বাবা দাঁড়ালেন আর তারপর পকেট থেকে একটা চাবি বার করে তালাটা খুললেন। জং ধরে যাওয়া তালা একটা। এই তলার চাবি বাবার কাছে আসলো কিভাবে? ভাবলাম কোনো উপায়ে কিছু হয়তো খুঁজে পেয়েছেন উনি, আর আমাকে গুরুত্বপূর্ণ কিছু দেখাতে নিয়ে এসেছেন। ঘরের ভিতরে ঢুকলাম দুজনে। দেখলাম সারা ঘরে মাকড়সার জাল। বহু পুরনো কোনো জায়গা এটা। আরো কিছুটা রাস্তা এগোতে গিয়ে দেখলাম কাগজের টিপি। মনে হলো অনেক পুরনো আমলের কোনো কাগজ। বাবা ইশারা করে ওই ডিপির মধ্যে থেকে একটা ডায়েরি আমায় বার করতে বললেন। দেখলাম ডায়েরির উপরে লেখা আছে ইংল্যান্ডের কোনো পেপার মেকিং সংস্থার নাম, আর ভিতরের পাতায় আছে 1849 সাল। সেটাই ওদের লাস্ট পাবলিশ ছিল, এমন ইনফরমেশনেও দেওয়া আছে। বুঝলাম কোনো ব্রিটিশ ভদ্রলোকের ডায়েরি এটা, আর দেখে মনে হলো কারোর পার্সোনাল ডায়েরি হবে এটা। কিন্তু এসবের মধ্যে এটা মনে হলো বাবা আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? কোনো কথা না বলে শুধু হাতের ইশারায় সব কিছু বোঝাতে চাইছেন কেন? বাবার হাতটা ধরে বলতে গেলাম, দেখলাম পাথরের মতন ঠান্ডা। সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিলেন আর আমায় বললেন ডায়েরি পড়তে। আবার সেই ইশারায়। এত বড্ড অদ্ভুত। আমি হাতের মোমবাতিটা একটা টেবিলের উপর রেখে পুরো বিষয়টা আস্তে আস্তে পড়তে লাগলাম, কারণ এটা বেশ বুঝতে পারছিলাম যে ডায়েরির ভিতরে কিছু দেখানোর জন্যই বাবা আমাকে নিয়ে এসেছেন। ডায়েরি পড়তে এতই মশগুল হয়ে পড়লাম যে অন্যদিকে তাকাবার আর হুঁশ রইল না আমার। ডায়েরির সব কটা পাতা আধপোড়া অবস্থায় দেখলাম পড়ে রয়েছে। কোনো কোনো শব্দ আবার মাঝের পথ থেকে গায়েবও হয়ে গেছে। তাহলে এই লেখাটা পড়ব কিভাবে? ঘরের ভিতরের পরিবেশটা কনকনে ঠান্ডা, হাত পা একেবারে জমে যাচ্ছে। পাশে দেখলাম বাবা দাঁড়িয়ে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। প্রচণ্ড ভয়ে গলা শুকিয়ে যেতে লাগলো। কি করব আমি এখন? বেশ বুঝতে পারলাম আমাকে একা পেয়ে কোনো আত্মা নিজের ব্যাপারে জানান দেবার জন্যই ফোন দিয়ে নিয়ে এসেছে আমাকে। কারণ বাবা হলে এতক্ষণে আমি ঠিক একটা সাড়া শব্দ পেতাম। আর যখন কোনো উপায় নেই এখান থেকে ফেরার, তখন ভাবলাম সত্যটা অন্তত জেনে যাই। হাতের মোমবাতির আলোতে আস্তে আস্তে চোখের কাছে নিয়ে এসে ডায়েরির লেখাগুলোকে পড়তে লাগলাম। ইংরেজি অক্ষরে পাকিয়ে পাকিয়ে লেখাগুলো রয়েছে। ইংরেজি শব্দের বাঁধন খুব ভালো। মনে হলো কোনো পাকা হাতের লেখা। লেখাগুলো ইংরেজিতে ছিল, আর তার অন্তর্নিহিত অর্থ ছিল কিছুটা এরকম: আই এম হারকিস। বুঝলাম হারকিস সাহেবের ডায়েরি এটা। তারপর দেখলাম লেখা আছে সালটা 1949। আরও দেখলাম লিখেছেন উনি এখানে কাজের জন্য নিযুক্ত হয়েছিলেন, আর এই অঞ্চলের দেখভালের সমস্ত দায়িত্ব ভাব ছিল তার উপরে, আর তিনি খুব ভালো ছিলেন এই কাজের দায়িত্বে। এত পর্যন্ত পড়বার পরে পরের পৃষ্ঠায় দেখলাম কী সব দানবের ছবি আঁকা রয়েছে। কোনো ঘটনা বা কোনো ডেভিলের চিত্র অঙ্কন করা রয়েছে কালির পেন দিয়ে, কিন্তু জল পড়ে সেই আঁকাগুলো আজকের দিনে অনেকটাই অস্পষ্ট মনে হলো। এবার সত্যি আমার ভয় করছে এগুলো দেখে, কারণ আমাদের স্কুলে যারা খ্রিস্টান তারা এই ডেভিল সম্পর্কে আমায় অনেক কথা বলেছে। ওদের ধর্মে এর অর্থ পিশাচ, যারা মানুষের শরীরে প্রবেশ করে মানুষের আত্মাকে করায়ত্ত করে এবং এরপর নিজেদের পিশাচ বিদ্যার বলে সেই মানুষকে কন্ট্রোল করে তারা। তাহলে কি এই ইংরেজ সাহেব এই অঞ্চলে এরকম কোনো শক্তির উপস্থিতি লক্ষ্য করেছিলেন? আরও পড়তে লাগলাম। আমি পরের পাতা উল্টালাম। গলা শুকিয়ে আসছে আমার, আর যেন চোখ সরছে না।
এরপর দেখলাম একটা জায়গায় লেখা আছে, ওনার কথার অর্থ হলো এখানে ভৌতিক শক্তির উপস্থিতি আছে যা ইতিমধ্যে গ্রাস করেছে তার সমস্ত সঙ্গী সাথীদের, আর পড়ে আছেন শুধু তিনি সামান্যতম বাঁচার প্রত্যাশা নিয়ে। আরও পড়তে থাকলাম, সেখানে দেখলাম লেখা আছে একটা অন্ধকূপ এর কথা, শেষ সব কিছু আর কিছু নেই। সে কুয়োর কথা, কে যেন উঠে আসছে কুয়োর ভিতর থেকে তার দিকে, তাকে মেরে ফেলবার জন্য। চোখে মুখে অসম্ভব ভয় সেই ইংরেজ লোকটার, পরিষ্কার ফুটে উঠেছে তার লেখার মধ্যে দিয়ে। আমি ভয়ে সবকিছু পড়ে দরদর করে ঘামতে শুরু করে দিলাম। হাত থেকে ডায়েরি পড়ে গেল মাটিতে, আর সাথে সাথে দেখলাম কোনো এক নারীর অবয়ব সামনের দেওয়ালে, আর তার সাথে অদ্ভুত কান্নার আওয়াজ, আর তার সাথে প্রচুর লোকের করুণ আর্তনাদ, আমায় মেরে ফেলো না। আবার কখনো ইংরেজি শব্দে বলে উঠছে কেউ, প্লিজ ডোন্ট কিল মি। একই শব্দ বারবার ধ্বনিত হতে লাগলো কানের সামনে, আর দোকানে হাত দিয়ে আমি চিৎকার করতে লাগলাম, ছেড়ে দাও আমায় তোমরা, আমি কোনো অন্যায় করিনি, না আমার পরিবার তোমাদের কারোর মৃত্যুর জন্য দায়ী। হঠাৎ করে দেখলাম আগুন ধরে গেল সেই ডায়েরিতে। আগুন আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে গোটা ঘরের মধ্যে, আর সেই আগুনে এক একটা ভয়ার্ত মুখ আমার সামনে এগিয়ে আসছে, হাত বাড়িয়ে আমায় গ্রাস করবার জন্য, আর ছাই হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। আমি পিছনের দিকে সরতে শুরু করলাম, কিছু দেখতে পারছি না, অদ্ভুত ধোঁয়া ঘরের মধ্যে কুণ্ডুলি পাকিয়ে উঠছে, আর সাথে সাথে বিকট চিৎকার আর ধাপমান কিছু কণ্ঠে কেউ বলছে, এই জায়গা আমাদের, আমরা কাউকে এই জায়গায় থাকতে দেব না, কিছুতেই না, সবাই মরবে। আর তার সাথে সেই বিকট মহিলার হাসির আওয়াজ, মনে হচ্ছিল আর বোধহয় আমি বেঁচে নেই। পিছনে আসতে আসতে হঠাৎ করে পা পিছলে দেখতে না পেয়ে সিঁড়ি দিয়ে পড়ে গেলাম, আর পড়ে যেতেই পিছন থেকে পা ধরে টানতে শুরু করলো সেই সাদা কাপড় পরিহিত মহিলা। আমি কিছুতেই ছাড়াতে পারছি না। এমন সময় সামনে থেকে একটা লোক দেখলাম কি যেন ছুঁড়ে মারলো ওই মহিলার দিকে, বাস সাথে সাথে সে ছেড়ে দিল আমার পাটাকে। আমি দৌড়ে কোনো রকমে উঠে সামনের দিকে এগিয়ে আসতেই সজোরে আমার হাতটা ধরে কেউ টেনে নিল জায়গাটা থেকে। দেখলাম বাবা। তাহলে এতক্ষণ উপরে কার সাথে ছিলাম? কে সেই লোকটা? দেখলাম বাবার সাথে ড্রাইভার আর একটা তান্ত্রিক গোছের লোক দাঁড়িয়ে রয়েছেন, আর তাড়াতাড়ি একটা লাল আবিরের মতো কি যেন শূন্যে ছুঁড়ে মারছেন আর মন্ত্র পড়ছেন, আর আমার হাতটা ধরে ক্রমশ বাড়ির বাইরে নিয়ে আসছেন আমাকে। একেবারে বাড়ির বাইরে আসার পরে দেখি ভোরের আলো ফুটেছে, আর আমাদের সাথে মাকেও বাবার সঙ্গে নিয়েই বাইরে বেরিয়ে এসেছেন। এরপর সেই কুয়োর ভিতর থেকে একে একে হাজার হাজার ছায়ামূর্তি বেরিয়ে আসতে শুরু করলো আমাদের চোখের সামনে। আমরা কি বলবো কি করব কিছু বুঝতে পারলাম না, কোন দিকে যাব আমরা কিছু ঠিক করতে পারলাম না। হোঁচট খেয়ে পড়ে গেলাম আমি একটা ইটের উপরে। ভোর হয়ে আসলেও খুব আলো দেখা যাচ্ছে না তখনও। পড়ে গিয়ে দেখি এক মহিলার কাটা মুন্ডু আমার মুখের সামনে, আর সেটা হঠাৎ করে শূন্য উড়ে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা ঘরের সাথে জুড়ে গেল। আবার অন্যদিকে দেখছি দলে দলে সব লোক মশাল হাতে করে এগিয়ে আসছে আমাদের দিকে। এরা কারা? সেই তান্ত্রিকের জলের ঝাপটা একজনের গায়ে লাগছে আবার মিলিয়ে যাচ্ছে, লাগছে আবার মিলিয়ে যাচ্ছে, এরকম করতে করতে ভোর হলো। সবাই বসে পড়লাম রাস্তার উপরে। কোথায় আমরা? দেখলাম ডাক বাংলো ছাড়িয়ে অনেক দূরে চলে এসেছি। কি অবস্থা আমাদের? তান্ত্রিকটা আমাদের দিকে তাকিয়ে বলল, এই যাত্রায় প্রাণে বেঁচে গেলেন, আর আমি না সঠিক সময়ে আসলে আজকে আর আপনাদের কেউ বাঁচাতে পারতো না। আমাদের লাগেজ গাড়ি সব কিছুই তো আমরা ডাকবাংলোয় ফেলে এসেছি, তাহলে এখন সেগুলো আবার কে নিতে যাবে? তান্ত্রিক বললেন, খবরদার আর ওদিকে যাবার কথা মনেও আনবেন না। এ এক অভিশপ্ত জায়গা। যত লোক এখানে আপনাদের দেখেছেন তারা কেউ জীবিত নেই, সবাই মৃত। আর আমি পাশের গ্রামে থাকি। আমি পাহাড়ি মাতার মন্দিরের পূজারী ছিলাম, কিন্তু এখন আর মন্দিরের মধ্যে মাতার মূর্তি পর্যন্ত রাখা সম্ভব হয়নি আমার পক্ষে। নেহাতই রাস্তায় আপনাদের পেলাম বলে তাই
এতগুলো নিরীহ প্রাণকে রক্ষা করতে পারলাম, নয়তো আর আমারও আজকে প্রাণে চলে যাবার সম্ভাবনা ছিল। চারজন একে অপরকে ধরে কাঁদতে থাকলাম। আমরা কিভাবে বাড়ি ফিরব ওই পরিস্থিতির মধ্যে থেকে? তান্ত্রিক বলেন, এই নিন, আপনারা কিছু তাবিজ হাতে রাখুন আর পড়লে শরীরের সাথে বেঁধে নিন, আর সঙ্গে এই মন্ত্রপুর জলটা রাখুন, আর এগিয়ে যান ডান দিকে দিয়ে, আর পিছনে ফিরে তাকাবেন না, এমনকি আমার গলা করে কেউ ডাকলেও না। তারপর আপনারা বড় রাস্তায় পড়বেন, আর আশা করি কিছুক্ষণ বাদে আপনারা গাড়ি পেয়ে যাবেন। কাউকে না কাউকে দেখে দাঁড় করিয়ে বলবেন শহরে ছেড়ে দিতে। ঠিক একটা না একটা উপায় পেয়ে যাবেন। কোনো চিন্তা করবেন না, আমি আসছি। বাবা বললেন, আপনি যাবেন কিভাবে কিছু সঙ্গে সম্বল না নিয়ে? তখন তান্ত্রিক বললেন, আমার সাথে মায়ের শক্তি আছে, ভূত আমার কিছু করতে পারবে না। আপনারা আর দেরি না করে যান। আমরা সামনের দিকে এগোতে থাকলাম। পিছনে পিছনে হেঁটে আসার আওয়াজ, আমাদের নাম ধরে ডাকার শব্দ শুনতে পেলাম, কিন্তু তান্ত্রিকের কথায় আর তাকাইনি কেউ। আমরা পিছনের দিকে ফিরে তারপর হঠাৎ একটা ট্যুরিজমের বাস দেখতে পেয়ে হাত দিয়ে দাঁড় করিয়ে উঠে পড়ি। তারপর পৌঁছে দিল তা আমাদের বাড়ির সামনের রাস্তায়। কোনো রকমে বাস থেকে নেমে ঘেঁষতে ঘেঁষতে আমরা বাড়ির দরজার কাছে এসে পৌঁছালাম। আমাদের অবস্থা থেকে বাহাদুর দৌড়ে আসলো, তারপর ধরাধরি করে বাবাকে ঘরে নিয়ে গেল। আমরা সবাই 1 মাস প্রায় অসুস্থ ছিলাম, কিন্তু বাবা এতটাই ভেঙে পড়েছিল যে আর এই অবস্থা থেকে তাকে আমরা ফেরাতে পারলাম না। দম জ্বর আর ছাড়লো না বাবার শরীর। চলে গেলেন বাবা। চিরকালের মতো হারিয়ে ফেললাম বাবাকে আমি আমার জীবন থেকে। আজও বাসে বাবার বুকের উপরে পড়ে মায়ের সেই চিৎকার করে কান্না।